আজকে আমরা আলোচনা করব সিরোসিস নিয়ে। সিরোসিসটা কীরকম? সিরোসিস একটা ডিজিজ। এটা কিভাবে হয়? ডিফিউজ হেপাটিক ফাইব্রোসিস এবং নোডুল ফর্মেশন দ্বারা। এটা যে কোনো সময় হতে পারে, যেমন এবং এর ভালো একটা মরবিডিটি আছে এবং বিবেচিতদের জন্য অনেক অন্তত কারণ। এটা পোর্টাল হাইপারটেনশন এবং এর কমপ্লিকেশনের অন্যতম একটা কারণ। ওয়ার্ল্ড ওয়াইডই সিরোসিসের মোট কারণ হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। প্রলঙ্কিত অ্যালকোহল খায় এবং এনএফিএল নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণে হতে পারে। বাট এটার এবং যে কোনো কন্ডিশনে যদি কারো যদি হেপাটোসাইট সেলগুলো মারা যায় তাহলে তার সিরোসিস হতে পারে। এবং সিরোসিস সিরোসিস যে ফলে কী হয়, অনেক সময় তাদের biliary ড্যামেজ হয় এবং অবস্ট্রাকশন হয় এবং প্রাইমারি কোলিনজাইটিস হতে পারে, প্রাইমারি স্ক্লেরোজিং কোলিনজাইটিস হতে পারে এবং পোস্ট সার্জিক্যাল biliary স্ট্রাকচার হতে পারে এবং প্রথমত লিভারের ভেনাস রিজিয়নটা ব্লক হয়ে যায় এবং সাইনোসাইডাল অবস্ট্রাকশন সিনড্রোম ডেভেলপমেন্ট করে। বেনো অক্সক্লুসিভ এবং বুস্টেরি সিনড্রোম হয় যদি কারো সিরোসিস থাকে তার কমপ্লিকেশনে। এখন আমরা সিরোসিসের কজ জানবো। সিরোসিসের কজটা কী? সিরোসিসের কজ হলো অ্যালকোহলের কারণে হতে পারে, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বি বা সির কারণে হতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণে হতে পারে, ইমিউন যেমন প্রাইমারি স্ক্লেরোসিং কোলিনজাইটিসের কারণে হতে পারে, অটোইমিউন লিভার ডিজিজের কারণে হতে পারে, biliary কারণে হতে পারে, প্রাইমারি biliary কোলিনজাইটিস এবং সেকেন্ডারি biliary সিরোসিসের কারণে হতে পারে, সিস্টিক ফাইব্রোসিসের কারণে হতে পারে, হেমাটোক্রোমাটোমাইসিস হতে পারে, উইলসন ডিজিজের কারণে হতে পারে এবং আলফা 1 অ্যালপিনিটিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে এবং ক্রিপ্টোজেনিকের কারণে হতে পারে, ক্রনিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশনের কারণে হতে পারে এবং যে কোনো ক্রনিক লিভার ডিজিজ হলে সিরোসিস হওয়ার চান্স থাকে। এখন আমরা জানবো প্যাথোফিজিওলজি সম্পর্কে। যদি কারো লিভার ইনজুরি হয় তাহলে কী হয়, স্টেলার সেলগুলো যেটা স্পেস অফ ডিসিজে থাকে সেটা পরবর্তীতে সাইটোকাইন দ্বারা অ্যাক্টিভ হয়, যেটা পরবর্তীতে সাইটোকাইন অ্যাক্টিভ কী দ্বারা? কাপ্ফার সেল এবং হেপাটোসাইট দ্বারা। এই স্টেলার সেলগুলো পরবর্তীতে মায়োলোফাইব্রোব্লাস্ট লাইক সেলে কনভার্ট হয়, যেটা পরবর্তীতে কোলাজেন প্রডিউস করে, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন প্রডিউস করে এবং আদার মিউটেট প্রডিউস করে, যেটার ফলে কী হয়, হেপাটোসাইট ড্যামেজ হয় এবং টিস্যুতে ফাইব্রোসিস ডেভেলপমেন্ট করে। এখন সিরোসিস একটা কি হিস্টোরিক্যাল ডায়াগনোসিস। এটা 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 কোথাও দেখা হয় যখন প্রচুর পরিমাণ ফাইব্রোসিস এবং হেপাটোসাইটের কারণে হতে পারে এবং হেপাটোসাইট লস হলে কী হয়, নর্মাল লিভার আর্টিকেলচার একটা ফল করে। এর ফলে কী হয়, হেপাটিক ভাস্কুলার নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে হয় পোর্টোসিস্টেমিক শান্ট ডেভেলপমেন্ট করে। এর ফলে কী হয়, এই পোর্টোসিস্টেমিক শান্টের ফলে কী হয়, লিভারটা হোল লিভারটা এফেক্ট করে। যদি কারো যদি biliary সিরোসিস থাকে তাহলে এই হেপাটোসাইট সেলটা কী থাকে, প্যাচি থাকে। সিরোসিস হিস্টোলজিক্যালি দুই ভাগে ভাগ হয়। একটা হলো মাইক্রোনোডুলার সিরোসিস, এটা কী হয়, স্মল নোডুলার থাকে, যেটা 1 মিলিমিটার থাকে ডায়ামিটার এবং অ্যালকোহলিক সিরোসিসে দেখা যায়। ম্যাক্রোনিউক্লিয়ার সিরোসিস, এটা কী হয়, লার্জ নোডিউল থাকে ভেরিয়াস সাইজের এবং ওখানে কী থাকে, লিভারটা কলাপস থাকে এবং আর্কিটেকচারটা কলাপস করে এবং এর সাথে কী থাকে, লাস্ট ফাইব্রাস স্কার থাকে এখানে। এখন আমরা আলোচনা করব সিরোসিসের ক্ষেত্রে কীভাবে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কী হলে হাইলি ভেরিয়েবল থাকে, কিছু পেশেন্টের ক্ষেত্রে অ্যাসিমটমিক থাকে এবং ডায়াগনোসটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বের করা যায় অথবা সার্জারির সময় এটা বের হয়। কিছু পেশেন্টের ক্ষেত্রে কী থাকতে পারে, আইসোলেটেড হেপাটোমেগালি থাকবে, স্প্লিনোমেগালি থাকবে, পোর্টাল হাইপারটেনশন সাইন থাকবে এবং হেপাটিক ইনসাফিসিয়েন্ট থাকবে। যখন সিমটমগুলো প্রেজেন্ট থাকে তখন পরবর্তীতে তারা নন স্পেসিফিক থাকবে এবং পরবর্তীতে কী হতে পারে, উইকনেস ডেভেলপমেন্ট করে, ফ্যাটিক এবং মাসেল ক্র্যাম্পস, মাসেল শক্ত হয়ে যায়, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং এবং আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। সিরোসিসের সাথে আর কী থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে এবং লাস্ট প্লুরাল ইফিউশন থাকতে পারে। এর সাথে কী হতে হবে, হেপাটোপালমোনারি সিনড্রোম ডেভেলপমেন্ট করে। এখন সিরোসিসের ক্ষেত্রে হেপাটোমেগালি কমন থাকে কেন? কারণ যদি অ্যালকোহলিক লিভার ডিজিজ থাকে এবং হেমাটোক্রোমাটোমাইসিস থাকে এবং হেপাটোসাইট ডিস্ট্রাকশন হয় এবং ফাইব্রোসিস ডেভেলপমেন্ট করে, এর ফলে লিভার সাইজটা কমে যায় এবং এর ফলে ডিজিজটা আরও মারাত্মকভাবে আগায় যায়। তখন কি লিভার সাইজটা যদি এবং এই সিরোসিস যদি ভাইরাল হেপাটাইটিসের কারণে হয়, অটোইমিউন লিভার ডিজিজের কারণে হয়, তখন কী হয়, লিভার সাইজটা অনেক কমে যায়। এছাড়া কী হতে পারে, লিভারটা হার্ড হয়, ইরেগুলার এবং নন টিন্ডার ডেভেলপমেন্ট করে। যদি প্রথম থাকে তাহলে সামান্য জন্ডিস প্রেজেন্ট থাকে এবং পরবর্তীতে কী হয়, বিলিরুবিনগুলো শরীর থেকে বের হতে পারে না। পালমার ইরিথ্রোমা দেখা যায়, যেটা প্রথম অল্প একটু সময় দেখা যায় এবং এর সাথে কী থাকতে পারে, তাদের
যাদের নর্মাল প্রেগনেন্সি তাদের ক্ষেত্রে কী থাকতে পারে, হাইপার ডায়নামিক সার্কুলেশন ডেভেলপমেন্ট করতে পারে। এর সাথে কী থাকতে পারে, স্প্যালেন টেলেনজেক্টিস থাকতে পারে, এবং এটা সেন্ট্রাল আর্টারিওকে ছোটো করে দিতে পারে, যার ফলে কি স্মল ভিসেসগুলো রেডিয়েশন করে। এরপরে কি, এবং এই সেন্ট্রাল আর্টারিটা কম্প্রোমাইজ হলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত ডায়ামিটার থাকে, এবং এটা নিপলের উপরে পাওয়া যায়। আর মাঝে মাঝে 1 থেকে 2টা স্প্যান্ডার ট্রানজিটে থাকে, যেটা পরবর্তীতে 2% হেলদি পিপলে থাকে, এবং পরবর্তীতে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় থার্ড টাইমের সাথে প্রেগনেন্সির ক্ষেত্রে স্প্যান্ডার ট্রানজিটটা অনেকগুলো থাকে, এবং এটা অনেক ক্ষেত্রে এটা লিভার ডিজিজের স্ট্রং ইন্ডিকেটার। এর সাথে কি থাকে, ফ্লুইড স্প্যান্ডার ট্যালেঞ্জিস্টিয়ার এবং গাইকোনোস্টিয়া এবং প্যারোটিড এনলার্জমেন্ট, যেটা পরবর্তীতে বেশিরভাগই দেখা যায় এই অ্যালকোহলিক সিরোসিসের ক্ষেত্রে বেশি। পিগমেন্টেশনও দেখা যায়, এবং হেমাটোকোমোটোমাইসিসও ডেভেলপমেন্ট করে। এর সাথে প্রলং কোলেস্টেসিস ডেভেলপমেন্ট করে, এবং প্রাইমারি আর্টেরিওভেনাস শার্ট ডেভেলপমেন্ট করে, এবং এর ফলে কী হয়, হাইপোক্সিমা ডেভেলপমেন্ট করে, এবং সেন্ট্রাল সাইনোসিস ডেভেলপমেন্ট করে। কিছু এন্ডোক্রাইন চেঞ্জ ডেভেলপমেন্ট করে, কী হতে পারে, যেমন মেল হেয়ার ডিস্ট্রিবিউশনটা লস হয়ে যায়, এবং টেস্টিকুলার অ্যাট্রোফি ডেভেলপমেন্ট করে, গাইকোনোস্টিয়া ডেভেলপমেন্ট করে কেউ যদি স্পাইনোলেকটিন ড্রাগ খায়, এবং সিরোসিস যদি আরও বেশি আগায় তাহলে কী হতে পারে, ইজিলি তার ক্ষত সৃষ্টি হয় একটা। আরেকটা কী হতে পারে, স্পিগনোমেগালি এবং কোলাটারাল ভেসেল ফর্মেশন করে, যেটা পোর্টাল হাইপারটেনশনের ফিচার। পরবর্তীতে ডিজিটাল অ্যাব্রাইস হয়, অ্যাসাইটিস এক্ষেত্রে আরও অ্যাসাইটিস ডেভেলপমেন্ট করে। এখন এর সাথে কী করবে, যদি এর সাথে হেপাটিক এনকেফালোপ্যাথি থাকে তাহলে বোঝা যাবে যে লিভার সিস্টেম আর বাজেভাবে অগ্রসর হয়েছে। এর সাথে নন স্পেসিফিক সাথে ক্লাবিং থাকে ফিঙ্গার এবং নোজে। তারপর ডুপাইন কন্ট্রাস্টার ডেভেলপমেন্ট করে, যেটা সিরোসিসের কমপ্লিকেশন হিসেবে থাকে। এরপর কী হয়, প্রথমত হলো কনিক লিভার ফেলিওর যদি হয় তখন মেটাবলিক ফাংশনটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়। এরপরে কী হয়, এনকেফালোপ্যাথি ডেভেলপমেন্ট করে এবং অ্যাসাইটিস ডেভেলপমেন্ট করে, এবং সাথে কী হয়, হেপাটিক ডিকম্প্রেশন ডেভেলপমেন্ট করে এবং ডিকম্পোজিট লিভার ডিজিজ ডেভেলপমেন্ট করে, যেটা কনিক লিভার সিরোসিসের একটা হলে এই ধরনের সমস্যা দেখা দেয়। এর সাথে আরও ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরি ফিচার প্রেজেন্ট থাকে, যেমন পেরিফেরাল এডিমা, রেনাল ফেলিওর, জন্ডিস এবং হাইপো অ্যালবুমিনিয়া ডেভেলপমেন্ট করে, এবং কোয়াগুলেশন অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট করে। এর সাথে কী হয়, প্রোটিন ডিফেক্টিভ দেখা দেয়। এখন আমরা সংক্ষেপে জানবো যে হেপাটিক সিরোসিস হলে কী কী ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে, যেটা সংক্ষেপে বর্ণনা করব। প্রথম 1 নম্বর, হেপাটোমেগালি থাকে, জন্ডিস থাকবে, সাইকোলজিক চেঞ্জ থাকবে, যেমন স্পাইনাল টেলেনজেক্টিসিয়া, পালমারিথেমা, সায়ানোসিস। অ্যান্ড্রোকাইন চেঞ্জ থাকবে, যেমন লস অফ লিবিডিও, হেয়ার লস। ম্যানে কী থাকবে, গাইকোনোস্টিয়া থাকবে, টেস্টিকুলার অ্যাট্রোফি থাকবে, ইম্পোর্টেন্স থাকবে। ওমানের ক্ষেত্রে কী থাকবে, বেস্ট অ্যাট্রোফি থাকবে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে, এবং অ্যামোনিয়া থাকবে। হ্যামোরেজিক হিস্ট্রি টেন্ডেন্সি থাকবে, যেমন ব্রুইশ, পারপুরা এবং এপিস্টেক্সিস থাকবে। পোর্টাল হাইপারটেনশন কেন, স্প্লিগনোমেগালি থাকবে, কোলাটারাল ভেসেল থাকবে, ভেসেল ব্লিডিং থাকবে। হেপাটিক পোটোসিস্টেমিক এনকেফালোপ্যাথি থাকবে। আদারওয়াইজ কী থাকবে, পিগমেন্টেশন, ডিজিটাল ক্লাবিং, ডুপাইন কন্ট্রাস্টেসা থাকবে। এর সাথে আমরা জানবো এখন ফিচার্স অফ দ্য কনিক লিভার ফেলিওর কী কী থাকতে পারে। 1 নম্বর কী হবে, ওরসেন সিনথেটিক লেয়ার হবে, ফাংশন হবে কি, প্রথম মিনিটে অনেক বেশি থাকবে, অ্যালবুমিন লো থাকবে, জন্ডিস থাকবে, পোর্টাল হাইপারটেনশন থাকবে, ভেরিসেল ব্লিডিং থাকবে, এবং হেপাটিক এনকেফালোপ্যাথি থাকবে, অ্যাসাইটিস থাকবে, বায়োল্যাটারাল ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস থাকবে, এবং হেপাটোরেনাল ফেলিওর ডেভেলপমেন্ট করবে। এখন আমরা সিরোসিস প্রগনোসিসের ক্ষেত্রে কীভাবে ডেভেলপমেন্ট করতে পারি। একটা হলো এনকেফালোপ্যাথি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব চাইল্ড পথ ক্লাসিফিকেশন অফ প্রগনোসিস অফ সিরোসিস। যেমন কারো যদি এনকেফালোপ্যাথি থাকে তাহলে স্কোর 1 থাকে তাহলে তার এনকেফালোপ্যাথি থাকবে না, আর যদি 2 থাকে তাহলে মাইল্ড থাকবে, আর স্কোর 3 থাকলে তার এনকেফালোপ্যাথি অনেক বেশি থাকবে। আর কারো যদি স্কোর 1 থাকে তাহলে তার বিলিরুবিন লেভেল থাকবে 68-এর উপরে। এটা হলো প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস। আর সিরোসিসের ক্ষেত্রে হবে 34-এর নিচে। আর স্কোর 2 থাকলে তার বিলিরুবিন প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস থাকবে 68 to 170, আর মার্কটার ক্ষেত্রে থাকবে 170-এর উপরে, যেটা হলো স্কোর 3। আর স্কোর 2 এর ক্ষেত্রে সিরোসিসের কজের ক্ষেত্রে থাকে 34 থেকে 50, আর এরা স্কোর 3-এর ক্ষেত্রে আদার কথা সিরোসিস থাকবে 50-এর উপরে। আর অ্যালবুমিনটা স্কোর 1-এর সময় থাকবে 35-এর উপরে, আর 2-এর ক্ষেত্রে থাকবে 28 থেকে 35। আর মার্কটার ক্ষেত্রে অ্যালবুমিন থাকবে 28-এর নিচে, আর 28 থেকে নিচে, লেস দেন 28 গ্রাম পার লিটার। এরপর প্রথম মিন টাইম, এর ক্ষেত্রে এরা স্কোর 1-এর ক্ষেত্রে 4-এর নিচে থাকবে, স্কোর 2-এর ক্ষেত্রে 4 to 6 থাকবে, আর স্কোর 3-এর ক্ষেত্রে 6 ও বেশি থাকবে। অ্যাসাইটিসের ক্ষেত্রে স্কোর 1-এ থাকবে না, এর ক্ষেত্রে মাইল্ড থাকবে, আর স্কোর 3-এর ক্ষেত্রে অ্যাসাইটিস মার্ক থাকবে। এখন আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট সম্পর্কে।
প্রথমত আমরা সিসিস ম্যানেজমেন্ট কীভাবে করব। প্রথমত আমরা এই যে কজের কারণে সিসিস হয় সেগুলো ট্রিটমেন্ট দেব এবং নিউট্রিশন মেনটেনেন্স করবো এবং কমপ্লিকেশন ট্রিটমেন্ট করব, যেমন অ্যাসাইটিস, হেপাটিক এনকেফালোপ্যাথি, পোর্টাল হাইপারটেনশন, ভেরিসিসের ট্রিটমেন্ট দেবো। এর সাথে কী করবে, ডায়াগনোসিস করার পর এন্ডোস্কোপি সবসময় করব এবং ইউসুফিসের ভেরিসিসটা হয়েছে কিনা দেখার জন্য, এবং প্রতি 2 বছর পর পর তার এন্ডোস্কোপি করে দেখবো যে তার সিরিজ আছে কিনা। এবং সিরিজের সাথে কী হয়, হেপাটোসেলুলার কার্সিনোমা রিস্ক থাকে এবং অবশ্যই কী করতে হবে, রেগুলার সার্ভেলেন্সে রাখতে হবে। এবং কোনিক লিভার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হলো লিভার ট্রান্সপ্লান্টেশন করা। এবং লিভারের এরকম হতে পারে যে 4 ভাগের 3 ভাগ অংশ ট্রান্সপ্লান্ট করা যায়, অথবা পুরো লিভারটাকে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। আমরা এখন আলোচনা করব ক্রনিক লিভার ডিজিজ সিরোসিসের প্রগনোসিস কী। এই প্রগনোসিসটা অনেক খারাপ। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয় যদি ডিজিজটা অ্যাডভান্স করে এবং অনেক সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে, যার ফলে হাইলি মর্টালিটি ডেভেলপমেন্ট করে এবং 25% পেশেন্ট 5 বছর সার্ভাইভ করতে পারে ডায়াগনোসিসের পর। এবং যদি লিভার ফাংশন ভালো থাকে তাহলে 50% সার্ভাইভ করতে পারে 5 বছরের মধ্যে, এবং 25% সার্ভাইভ করতে পারে 10 বছরের মধ্যে। এবং প্রগনোসিসটা তখনই ফেভারেবল হবে যদি কেউ যদি অ্যালকোহল মিসইউজ বা হেমাটোকোমাটিস বা উইলসন ডিজিজ থেকে রিমুভ হয়, বা এসব থেকে যদি বেঁচে থাকতে পারে। ল্যাবরেটরি টেস্টও সবসময় প্রগনোসিসের জন্য একটা ভালো ফলাফল দিতে পারে। প্রথমত কী হতে পারে, ল্যাবরেটরি টেস্ট দিয়ে আমরা বোঝা যায় যে প্রগনোসিসটা কতটুকু আগাচ্ছে। যদি লিভার ফাংশন যখন লস হয় তখন কী হয়, জন্ডিস, অ্যাসাইটিস এবং এনকেফালোপ্যাথি যদি থাকে তাহলে বুঝতে হবে যে তার প্রগনোসিস অনেক বাজে। এবং কারোর যদি বিলিরুবিনটা বাড়ে এবং অ্যালবুমিন যদি ফল করে 30 গ্রাম পার লিটারের নিচে, এবং মার্কড হাইপোনাট্রিমিয়া যদি থাকে, এবং ডায়াবেটিক থেরাপির পরেও, এবং পিটি যদি প্রলং থাকে, তাহলে বুঝবো তার প্রগনোস্টিক ভ্যালু আরও খারাপ। এবং চাইল্ড এবং এমএলডি স্কোর যেটা দিয়ে আমরা প্রগনোসিসটাকে বের করি, এবং এমএলডিটা বেডসাইডের সময় করা অনেক ডিফিকাল্ট চাইল্ড ফাইল স্কোরের মতো, যার মধ্যে রেনাল ফাংশন আছে। যদি রেনাল ফাংশন যদি ইম্পেয়ার করে, রেনাল ফাংশন যদি ঠিকমতো কাজ না করে, তাহলে বোঝা যাবে যে তার প্রগনোস্টিক অনেক খারাপ এবং তার ডিজিজটা এন্ডিস্টেজে চলে গেছে। এবং সিরোসিসের কোর্সটা মাঝে মাঝে আনপ্রেডিক্টেবল হয়ে যায়, এবং যখন আনপ্রেডিক্টেবল বা সিরোসিসকে যখন ট্রিটমেন্ট ঠিকমতো করা যায় না, তখন এর সাথে কমপ্লিকেশন হিসেবে ভেরিসিস ব্লিডিং হওয়ার চান্স থাকে। আমরা দেখব যে চাইল্ড বুক স্কোর। এখন যদি কারো সার্ভাইভাল রেট যদি 100% ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে সে 1 থেকে 10 বছর সার্ভাইভ করতে পারে। এবং 75% যদি ভালো থাকে তাহলে সেও 10 বছর সার্ভাইভ করতে পারে, এবং 50%-এর ক্ষেত্রেও একই, তাহলে সে 1 বছর থেকে 10 বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারে। এখন আমরা দেখব মেল স্কোর। মেল স্কোর যদি 9-এর উপর থাকে তাহলে সার্ভাইভাল রেট 1%, এবং 90 যদি 9-এর নিচে হয় তাহলে 90-70%-এর ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন ডেভেলপমেন্ট করে না। এবং যদি 10 থেকে 19 থাকে তাহলে 90%-এর থেকে কোনো কমপ্লিকেশন থাকে না, এবং 85% কমপ্লিকেশন চান্স থাকে। এবং কারো যদি মেলডের স্কোর 20 থেকে 29 থাকে তাহলে তার কমপ্লিকেশন হওয়ার না চান্স 70% থাকে, এবং কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে 65%। এবং কারো যদি মেলডের স্কোর যদি 30 থেকে 39 থাকে তাহলে তার কমপ্লিকেশন না হওয়ার চান্স থাকে 70%, এবং কমপ্লিকেশন চান্স থাকে 50%। তাহলে লেকচার ছিল এতটুকুই পর্যন্ত। ধন্যবাদ।